প্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসে আমরা 16 অধ্যায়ের টাইপ 2 এর 1 থেকে 7 পর্যন্ত এই 7টি গুরুত্বপূর্ণ এমসিকিউর সমাধান শিখব। শিক্ষার্থীরা, এই অধ্যায় থেকে অনেক বেশি এমসিকিউ তোমাদের পরীক্ষা আসে। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আজকের এই ক্লাস থেকে পরীক্ষায় তুমি মাস্ট এমসিকিউ কমন পাবা। ক্লাসটা একটু মনোযোগ সহকারে দেখো, একদমই সহজ এই অঙ্কগুলো। দেখো, 1 নং প্রশ্ন যদি একটু লক্ষ্য করো, এই জায়গাতে প্রথম প্রশ্ন তোমাকে বলা হয়েছে আয়তকার ঘরের মেজের দৈর্ঘ্যটা হবে প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি। তার মানে এই দৈর্ঘ্যটা প্রস্থ থেকে আরও 2 মিটার বেশি হবে। তুমি যদি ধরো প্রস্থটা যদি 6 ধরো, তাহলে দৈর্ঘ্যটা হবে আর 2 মিটার বেশি, অর্থাৎ দৈর্ঘ্য হবে 8। ঠিক আছে? আচ্ছা, এবং মেজের পরিসীমা দেওয়া আছে, এই জায়গাতে পরিসীমা দেওয়া আছে। আচ্ছা, তো আমরা তো বুঝেই ফেলছি যে প্রস্থ যতই হোক না কেন দৈর্ঘ্যটা তার থেকে 2 মিটার বেশি হবে। তো আমরা ধরে নিচ্ছি এই আয়তকার ক্ষেত্রের প্রস্থ ধরে নিচ্ছি, আমরা এক্স ধরে নিচ্ছি স্যার। ঠিক আছে? তাহলে দৈর্ঘ্য কত হবে বলো তো? দৈর্ঘ্য হবে, আমি ধরে নিচ্ছি দৈর্ঘ্য হচ্ছে, তাহলে ওই যে এক্সের সাথে কত যোগ করতে হবে বলো তো? আরও 2 মিটার বেশি হবে না? দৈর্ঘ্যটা আরও 2 মিটার বেশি হবে, তার মানে এইটা হচ্ছে প্রস্থ, এইটা হচ্ছে দৈর্ঘ্য। আচ্ছা, এখন এই জায়গাতে পরিসীমা দেওয়া আছে, তো আমরা এই জন্য এটাকে পরিসীমার সূত্রে রূপান্তর করব। পরিসীমার সূত্র তো তোমরা জানো যে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য। দৈর্ঘ্য বলতে কি বোঝাচ্ছে স্যার? এই জায়গাতে এই যে এক্স প্লাস 2, তাহলে এক্স প্লাস 2 লিখলাম স্যার, এইটা হচ্ছে দৈর্ঘ্য। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য, এরপরে যোগ প্রস্থ। প্রস্থ বলতে স্যার এই জায়গাতে কাকে ধরছি? এক্সকে ধরছি, তাহলে এক্স লিখলাম। হ্যাঁ, এই যে পরিসীমার সূত্রটা লিখলাম, এটা বুঝছো কিনা? যে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এইটা হচ্ছে পরিসীমা। যেহেতু এই জায়গাতে পরিসীমা দেওয়া আছে, এই জন্য আমরা পরিসীমার সূত্র লিখছি। আচ্ছা, তো এই জায়গাতে পরিসীমা কত দেওয়া আছে? টোটাল কত দেওয়া আছে? 20 দেওয়া আছে। পরিসীমাটা এই জায়গাতে 20। এখন আমরা যদি এটা সমাধান করি, তাহলে আমাদের এক্স এর মানটা বের হয়ে যাবে। দেখো, 2 এটা পাশে গুণাকার, ওই পাশে গেলে ভাগাকারে। আচ্ছা, এর আগে আমরা এক্স, এখানে একটা, এখানে এক্স একটা, কয়টা এক্স হলো? 2টা এক্স। ঠিক আছে? আর প্লাস 2 আছে এই জায়গাতে, দেখো একটু খেয়াল করছো? এই যে এক্স একটা, 2টা এক্স আর প্লাস 2 সমান, সমান 20। এই যে 20কে আমি তো বললাম যে 2 এটা পাশে গুণাকারে পক্ষান্তর করলে এটা ভাগাকারে চলে আসবে 20-এর সাথে। তো 20কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? আমি এক লাইন শর্টকাট করছি, কত হবে? 10 হবে। 20কে 2 দ্বারা ভাগ করলে 10। এখন এই 2x 2x সমান, এই যে 2 এটা পাশে বাম পাশে যোগ আকারে পক্ষান্তর করলে বা ডান পাশে নিয়ে গেলে এটা বিয়োগ আকার ধারণ করবে, অর্থাৎ 10 থেকে 2 তখন বিয়োগ হয়ে যাবে। 10 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 8 হবে। এইটাও আশা করি বুঝছো। তো x এর মান দেখো কত? এখন এক্স এর সাথে এই 2 এটা আবার গুণ আকার আছে, এক্স এর সাথে এই 2 এটা কি আকারে? গুণ আকারে আছে 2 এটা। তো 2 এটা আবার ডান পাশে পক্ষান্তর করলে এটা ভাগ আকার চলে যাবে। তার মানে 8কে তুমি 2 দ্বারা ভাগ করলে কত হবে? 4। আচ্ছা, বলো তো এক্স এর মান কত পাইছি আমরা? 4 পাইছি না? এখন আমাদেরকে এখানে ঘরের দৈর্ঘ্য কত এটা বের করতে হবে। অঙ্কটাতে মূলত আমাদের কি বের করতে বলছে? দৈর্ঘ্য। এই অঙ্কটাতে দৈর্ঘ্যটাই বের করতে বলছে আমাদের। তো দৈর্ঘ্য আমরা কোথায় পাইছি? দৈর্ঘ্য এটা পাইছি না, এক্স প্লাস 2। তো এক্স এর মান যদি 4 হয়, এক্স এর মান যদি এখানে 4 হয়, তাহলে 4-এর সাথে 2 যোগ করলে কত হবে? 6। তার মানে আমাদের দৈর্ঘ্য কত? 6। এই যে খ অপশনটা হচ্ছে আমাদের আনসার 6 মিটার। এই যে 6 মিটার, বুঝছো? আচ্ছা স্যার, প্রশ্নটা একটু ঘুরিয়ে আসতে পারে। এই জায়গাতে তুমি যে সূত্রটা লিখছো, এটা মাথায় রাখবা। এই জায়গাতে যেহেতু পরিসীমা দেওয়া আছে, এই জন্য তুমি এখানে পরিসীমার সমীকরণ তৈরি করছো। ধরো এই জায়গাতে পরিসীমা না আসে, এই জায়গাতে পরিসীমার কথা না বলে যদি ক্ষেত্রফল বলতো, তাহলে তুমি এই জায়গাতে ক্ষেত্রফলের সূত্র তৈরি করতে। কেমনে? যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য মানে কত? এক্স প্লাস 2, এক্স প্লাস কত? 2 গুণ প্রস্থ, প্রস্থ মানে কত? এক্স, তাহলে এক্স। ঠিক আছে? এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ, এইটা তখন সমান দিয়ে কত লিখতে? তুমি এই 20টা লিখতে। ঠিক আছে? বুঝছো তো? যখন ক্ষেত্রফল দেওয়া থাকবে তখন তুমি দৈর্ঘ্য গুণ প্রস্থ লিখবা, যখন পরিসীমা দেওয়া থাকবে তখন 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। হ্যাঁ, আচ্ছা, আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, আমাদের ক্লাসগুলো তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবা যে স্যার ভালো লাগে, আর লাইক করবা। দেখো, 2 নং প্রশ্নটা যদি একটু লক্ষ্য করো, এই জায়গাতে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। এই যে দেখো, দৈর্ঘ্য এইটাও সেম, প্রস্থ থেকে কয় মিটার বেশি? 3 মিটার। এখন তুমি স্যারকে বলো তো, প্রস্থটা যদি আমি এক্স ধরি, ধরো এই প্রস্থটা আমরা আবার আগের মতো কি ধরলাম? এক্স ধরলাম। কি ধরলাম? এক্স।
এখন দৈর্ঘ্যটা ওই প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, মানে প্রস্থ যত হবে তার থেকে আরও 3 মিটার বেশি হবে। ধরো প্রস্থ যদি 6 মিটার হইতো, তাহলে এই দৈর্ঘ্যটা হইতো 6-এর সাথে আরও 3 বেশি, মানে 9 হইতো, তাই তো? তো আমরা ধরে নিচ্ছি প্রস্থটা এক্স, তাহলে দৈর্ঘ্যটা হবে ওই এক্সের সাথে আরও কত মিটার বেশি হবে বলো তো? 3 মিটারটা বেশি হবে। তাহলে আমরা লিখতে পারি x+3, এইটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা দৈর্ঘ্য। এখন এই জায়গাতে পরিসীমা দেওয়া আছে, কি দেওয়া আছে বলো তো? পরিসীমা সেম একইভাবে, তাহলে তুমি পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য, আমি দ্বারা বুঝাচ্ছি দৈর্ঘ্য যোগ প্রস্থ পরের পলা দ্বারা বুঝাচ্ছি প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান আমাদের এই জায়গাতে পরিসীমা কিন্তু দেওয়া আছে 30। একইভাবে তুমি আগের মতো করে এটা করবা। তাহলে 2 এই 2 এটার পাশে গুণ আকারে, ওই পাশে গেলে ভাগ আকারে। আচ্ছা, তো এর আগে দৈর্ঘ্যর মান কত পাইছো তুমি বলো তো? দৈর্ঘ্যর মান হচ্ছে x+3, এই জায়গাতে লিখবা x+3, এটা লিখছো। আর প্রস্থ যোগের যোগ প্রস্থ, হ্যাঁ, প্রস্থ কত পাইছো বলো তো স্যারকে? প্রস্থ এক্স না, তাহলে তুমি এক্স লিখবা। আর যে এই স্যার দৈর্ঘ্যের মান এই জায়গাতে লিখছিলাম x+3, প্রস্থের মান এক্স লিখলাম, কিন্তু 2 এটা গুণ আকারে, সমান চিহ্নে ডান পাশে গেলে এটা ভাগ আকারে চলে যাবে। তো 30কে 2 দ্বারা ভাগ, মানে 30, এই 30 ভাগ 2, 30 ভাগ 2, তো 30কে 2 দ্বারা ভাগ করলে 15, আমরা শর্টকাটে কত লিখবো? এখানে 15 লিখবো, বুঝছো তো? আচ্ছা, এখন এই এক্স এখানে একটা দুইটা এক্স যোগ করলে কয়টা এক্স হবে? 2টা এক্স হবে। কয়টা এক্স হলো এখানে? 2টা এক্স। আচ্ছা, আর 3 এটা এই পাশে যোগ আকার, ওই পাশে গেলে বিয়োগ, 3-এর সামনে এই পাশে যোগ আছে, ওই পাশে গেলে বিয়োগ, ঠিক আছে? তো পরে আমরা এখানে কি করব? এই 15 থেকে 3 এটা বিয়োগ করব, ঠিক আছে? 15 থেকে 3টা বিয়োগ করব। তো 15 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 12। তো চাইলে আমরা শর্টকাট করতে পারি, এখানে কত হবে? 12 হবে। আচ্ছা, তো 2 এটা তো এক্সের সাথে গুণ আকারে ডান পাশে গেলে ভাগ আকার ধারণ করবে। সো আমরা লিখতে পারি এক্সের মান কত? ওই যে 12কে 2 দ্বারা গুণ আছে, এই পাশে গেলে ভাগ, 12কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 6। আচ্ছা, তোমরা তো বুঝেই ফেলছো এক্সের মানটা 6। এখন এই জায়গাতে আমাদের আয়তক্ষেত্রে এবার কি বের করতে বলছে বলতো? প্রস্থটা, প্রস্থের মান কত বের করছি আমরা? 6 না? আচ্ছা, তাহলে আমাদের অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে? এই যে ক হচ্ছে আমাদের অ্যান্সার, ক অপশনটা। পরীক্ষাতে এই জায়গাতে পরিসীমা দেওয়া থাকলে তুমি এই জায়গাতে পরিসীমার সমীকরণ তৈরি করবে, যদি ক্ষেত্রফল দেওয়া থাকে তাহলে তুমি ক্ষেত্রফলের সমীকরণ তৈরি করবা। বুঝছো তো পুরো কনসেপ্টটা? আচ্ছা, এরপরে দেখো, আচ্ছা এখন যদি তোমাকে আরেকটা বিষয় দেখো, তুমি দৈর্ঘ্য প্রস্থ বের করছো, ধরো তুমি তো বের করে ফেলছো এক্সের মান কত বের করছো? এই জায়গাতে এক্সের মান তো 6 বের করছো। তোমাকে যদি প্রস্থ বের করতে না বলে যদি বলা হয় ক্ষেত্রফল কত, আমি কি বলছি বলো তো? এই যাতে আয়তক্ষেত্রের প্রস্থ না বলে যদি বলা হয় ক্ষেত্রফল কত, তখন তুমি কি করতে বলো তো স্যারকে? আচ্ছা, তুমি তো জানোই যে এক্সের মান 6, তার মানে তুমি বলো তো এই এক্সের জায়গায় কত লিখবে? তুমি এই জায়গাতে এই 6টা লিখবা, আমি দেখাচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, এখানে এক্সের মান 6 আর প্রস্থটা হচ্ছে x+3, মানে 6, এক্সের মান তো 6 যোগ 3, তো 6 আর 3 যোগ করলে কত হয় বলো তো? 6 আর 3 যোগ করলে কত হবে? 9। তার মানে এই দৈর্ঘ্যটা হচ্ছে 9। তার মানে তুমি পাইছো প্রস্থ হচ্ছে 6, দৈর্ঘ্য হচ্ছে 9। এখন তোমাকে যদি ক্ষেত্রফল বের করতে বলে, তাহলে তুমি ক্ষেত্রফলের সূত্র কি? ধরো স্যারে দেখাচ্ছে এখানে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আমি দ দ্বারা বুঝাচ্ছি দৈর্ঘ্য গুণ প্রস্থ, প দ্বারা বুঝাচ্ছি প্রস্থ। তাহলে তুমি কি করবে? এই দৈর্ঘ্যের মানটা এখানে লিখে ফেলবে, ঠিক আছে? দৈর্ঘ্য এবং প্রস্থের মানটা লিখে ফেললেই তোমার অ্যান্সারটা বেরোবে। দৈর্ঘ্যের মান কত পাইছো এখানে? 9 পাইছো, গুণ প্রস্থের মান কত পাইছো এখানে? 6, তাহলে 6 লিখবা। তারপরে 6 নং কত হলো? 6 নং 54। তার মানে আমাদের অ্যান্সারটা কত দাঁড়াবে তখন? 54, যদি তোমাকে ক্ষেত্রফল বলে, ঠিক আছে? পরীক্ষায় প্রশ্ন যেভাবে আসুক আশা করি তোমরা পারবা। হ্যাঁ, দেখো 3 নং প্রশ্নটা আমরা একটু দেখব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি চাও আমাদের কাছ থেকে এই সুপার সাজেশন, এই পিডিএফটি যদি নিতে চাও, তাহলে উপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। হ্যাঁ, দেখো 3 নং প্রশ্নটা একটু লক্ষ্য করবা। এখানে বলছে কোনো বর্গক্ষেত্রে তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রে কত গুণ? আচ্ছা, কোন একটা বর্গক্ষেত্র বলছে, আমরা বর্গক্ষেত্র তো জানি। ধরো এইটা হচ্ছে একটা বর্গ, এটা কি বলতো? একটা বর্গ আঁকলাম স্যারে। এখন বর্গের মাঝখান দিয়ে স্যারে একটা কি আঁকলাম? এই যে কর্ণ, এইটা দাগ মাঝখান দিয়ে যেটা টানবো এটাকে বলবো কর্ণ। তুমি কি জানো বর্গের কর্ণের যে সূত্র আছে? বর্গের কর্ণের সূত্র হচ্ছে, আমি তোমাকে শিখাচ্ছি, বর্গের কর্ণের সূত্র হচ্ছে √2a²। আমি আবারও বলছি √2, এটা কিন্তু √2 আলাদা, এই √2টা শুধু আলাদা, আর a², √2a², এইটা হচ্ছে আমাদের, সরি √2a², না √2a। কর্ণের ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে, বর্গের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √2a। এটা তোমার সূত্রটা জানতে হবে। হ্যাঁ,
আচ্ছা, এইটা সূত্রটা কিভাবে আসছে এটা যদি তোমাকে একটু ভেঙে দেখাই স্যারে, তাহলে এটাও বুঝতে পারবা। কারণ তুমি যদি জানো যে এই বাহুটা বর্গের তো প্রত্যেকটা বাহু সমান, এই বাহুটাও এ, এই বাহুটাও এ, সবগুলো বাহু এ, তাহলে তুমি এইটাকে অতিভুজ কল্পনা করো। অতিভুজের সূত্র আমরা জানি, অতিভুজ স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার যোগ অতিভুজ স্কয়ার সমান হচ্ছে আমাদের লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, তাই তো? এইটা হচ্ছে আমাদের সূত্র, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার। এখন অতিভুজ তো আমরা বের করবো, অতিভুজ মানে আমি এখানে এই কোণা, এই আড়াআড়ি যেটা আছে এটা, অর্থাৎ এইটা এই দাগটা, ঠিক আছে? এটা হচ্ছে অতিভুজ। তো অতিভুজ তো আমরা বের করবো অতিভুজ বা কর্ণ, এটাকে এখন অতিভুজকে আমি চাইলে কি বলতে পারি, কর্ণ বলতে পারি। তার মানে আমরা এই জায়গাতে কর্ণটা বের করব। সো কর্ণ সমান কি লেখা যায়, লম্ব স্কয়ার। লম্ব মানে কত, এই যে এটা, বা এ স্কয়ার, তো এ স্কয়ার যোগ করো। আর ভূমি কত, সেম, ভূমিও তো এ, তাহলে প্রত্যেকটা বাহু তো সেম, তাহলে ভূমিও এ, তাহলে এর উপর স্কয়ার। এখন তুমি একটা এ স্কয়ার একটা স্কয়ার যোগ করলে কয়টা এ স্কয়ার হবে বলো তো, দুইটা এ স্কয়ার। একটা এ এখানে একটা স্কয়ার, এখানে এ একটা স্কয়ার, তাহলে দুইটা এ স্কয়ার হয়েছে। এখন এই কর্ণের উপর যে অতিভুজের স্কয়ার, কর্ণের উপর যে স্কয়ার আছে, এই স্কয়ারটাই ডান পাশে গেলে রুট আকার ধারণ করবে। তো পরে তুমি রুট দাও, হ্যাঁ, টুর উপরে রুট দিলে রুট টুই থাকবে, কিন্তু এর উপরে রুট দিলে স্কোয়ার রুটে কেটে গিয়ে শুধুমাত্র এই থাকবে। এই সূত্রটা বুঝছো কি না? হ্যাঁ, এই যে এই সূত্রটা। তো যাই হোক, তোমরা এইভাবেও করতে পারো, অথবা তুমি সরাসরি সূত্রটা মুখস্থ রাখতে পারো যে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রুট টু এ, বর্গের কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে রুট টু এ, কি রুট টু এ। আচ্ছা, আমরা এই তাহলে পুরো এই অংশটুকুলো মুছে ফেলতেছি, রুট টু এ, ঠিক আছে? আচ্ছা, এটা তো তোমরা বুঝছো যে এই কর্ণটার দৈর্ঘ্য হচ্ছে রুট টু এ। হ্যাঁ, এখন এই কর্ণের উপর, এই কর্ণটার উপর আমরা একটা বর্গ আঁকবো। এই বর্গের তখন ক্ষেত্রফলটা কত গুণ হবে সেটা বের করবো। তো আচ্ছা, তো আমরা ওই কর্ণের উপর কি আঁকবো, একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আঁকবো। আচ্ছা, বর্গক্ষেত্র আঁকতেছি স্যারে, এই জায়গাতে একটা বর্গ আঁকতেছি, ঠিক আছে? বর্গ। তো তুমি স্যারকে বলো তো, এই বাহুটা রুট টু এ, তাহলে এই বাহুটা রুট টু এ, এই বাহুটাও রুট টু এ, এই বাহুটাও রুট টু এ, সবগুলো বাহুই তো বর্গের সবগুলো বাহুই তো সমান থাকে, তাহলে সবগুলো বাহুই কি রুট টু এ, ঠিক আছে? এখন বর্গের ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফল। এখন দেখো তো, এই যে আমরা এই বাহুটার মাপ পাইছি, এই বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ, এই বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ, এই বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ। এখানে কিন্তু এই প্রত্যেকটা বাহু, এই ছোট সবুজ যে বর্গটি দেখতেছো, এইটার দৈর্ঘ্য প্রত্যেকটা বাহু এ। তাহলে এটার ক্ষেত্রফল কি, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এ স্কয়ার। ক্ষেত্রফলের সূত্র কি বলতো, এ স্কয়ার। এই সবুজ বর্গের ক্ষেত্রফলের সূত্র কি বলতো, এ স্কয়ার। ওই যে এ গুণ এ গুণ করলে এ স্কয়ার হবে, কারণ বর্গের প্রত্যেকটা বাহুই তো সমান। হ্যাঁ, তাহলে এটা সূত্র হচ্ছে এ স্কয়ার, বা বাহু গুণ বাহু স্কয়ার। ওকে, দৈর্ঘ্য গুণ প্রস্থ যেটাই বলি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ করলে এ গুণে এ স্কয়ার। আচ্ছা, এখন ওই যে কর্ণের উপর যে বর্গটা আঁকছো সেটার ক্ষেত্রফল আমরা বের করব। আচ্ছা, তো এখানেও রুট টু এ, তুমি যদি বলো যে স্যার এইখানেও তাহলে কত, রুট টু এ, এই জায়গা তো রুট টু এ, এই জায়গা তো রুট টু এ, এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য রুট টু এ। অর্থাৎ এই বর্গের, এই কর্ণের উপর যে বর্গটা আছে সেই বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য রুট টু এ। তাহলে এটার ক্ষেত্রফল কেমনে, এটারও ক্ষেত্রফল সেম, রুট টু গুণ করলে কি হবে, রুট টু। এই যে রুট টু এ গুণ রুট টু এ, হ্যাঁ, দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে এটা সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দৈর্ঘ্য তো রুট টু এ, প্রস্থ তো রুট টু এ, তো বর্গের প্রত্যেকটা বাহু সমান। তো এটা গুণ করলে, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, বা এটা গুণ করলে রুট টু গুণ করলে টু হবে। তুমি ক্যালকুলেটার গুণ করে রুট টু গুণ রুট টু দেখবা টু হবে, আর এ গুণ করলে এ স্কয়ার। অথবা এইভাবেও বলা যায়, এইভাবেও বলা যায় আরও সহজভাবে। হ্যাঁ, এইভাবেও বলতে পারি আমরা যে প্রত্যেকটা বাহু যখন সমান হয় তখন ওই বাহুটার উপর স্কয়ার দিলে হবে রুট টু এ, এইটার উপর জাস্ট একটা স্কয়ার দিলে বর্গের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এ স্কয়ার। যেরকম এখানে এ ছিল, এ স্কয়ার, এখানে রুট টু এ ছিল, তাহলে রুট টু এর উপর স্কয়ার। এখন তুমি এটার উপর স্কয়ার দাও, তো এই যে স্কয়ার রুটে কাটা গিয়ে শুধুমাত্র 2 থাকতেছে, আর এর উপর স্কয়ার দিলে শুধু এ, তাহলে কি টু এ। বলতো এই জায়গাতে কি হয়েছে, টু এ স্কয়ার। ওকে, মানে আমরা এই জায়গাতে রুট টুর উপর স্কয়ার দিলে স্কয়ার রুটে কাটা, আর এর উপর স্কয়ার হলে স্কয়ার, রুট টু এ স্কয়ার। এইটা হচ্ছে আমাদের এই পরের যে ক্ষেত্রফলটা বের করছি এটার ক্ষেত্রফল। আচ্ছা, তাহলে দুইটা ক্ষেত্রফল আমাদের, এইখানে একটা ক্ষেত্রফল পাইছি, এইখানে একটা ক্ষেত্রফল পাইছি। ওকে, দুইটা ক্ষেত্রফল পাইছি। এখন আমাদেরকে বলছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ওই কর্ণের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রের ক্ষেত্রফল, দুইটা ক্ষেত্রফল।
আগে কোনটা বলছে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অঙ্কিত বর্গের ক্ষেত্রফল পরে বলছে। এই দুইটা ক্ষেত্রফল কত গুণ, এটা একে অপরকে ভাগ দিলে তুমি কত গুণ এটা বের করতে পারবে, মানে একটা তুলনা করবে একটার সাথে একটা। তো আগে বলছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল প্রথমে যে ছোটো ক্ষেত্রফল বের করছি এটার ক্ষেত্রফল হচ্ছে a স্কোয়ার, আর পরে যেই কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করছি এটার ক্ষেত্রফল কত বের করছি? 2a স্কোয়ার। তাহলে তুমি লেখো 2a স্কোয়ার। ওকে, এখন a স্কোয়ার কেটে দিলে, তাহলে উপরে এখানে কিছুই নেই, উপরে না থাকলে মনে মনে একটা 1 আছে, অর্থাৎ এই স্কোয়ারের সাথে একটা মনে মনে 1 আছে, আর নিচে কি আছে? 2 আছে। তাহলে এইটা আমাদের অ্যান্সারটা হচ্ছে 1/2, মানে অর্ধেক। 1/2কে হাফ বলা হয় বা অর্ধেক বলা হয়, সো এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তোমরা যদি পুরো প্রসেসটা বুঝতে না পারো, হ্যাঁ, পুরো এই প্রসেসটা যদি বুঝতে না পারো, তুমি একদমই মুখস্থ রাখবা কোনো বর্গের ক্ষেত্রফল একদমই বুঝতে যদি না পারো, কোনো বর্গের ক্ষেত্রফল তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে অর্ধেক। কী হবে? অর্ধেক হবে, এটা মনে রাখবে। এই এমসিকিউটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে আমরা 4 নাম্বার এমসিকিউটা একটু দেখি। দেখো 4 নাম্বার প্রশ্নে তোমাকে কি বলছে? একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে এত মিটার হলে এর ক্ষেত্রফল কত? আচ্ছা, তুমি স্যারকে বলো তো, এই যে স্যার এখানে একটা বর্গ আঁকলাম, এই বর্গের মাঝখান দিয়ে যে দাগটা যাবে, এই দাগটার মান দেওয়া আছে 6√2। এটা হচ্ছে কর্ণটা, মাঝখানে যেটা দেওয়া থাকে বর্গের কর্ণের দৈর্ঘ্য, তাই তো? আচ্ছা, এখন এর ক্ষেত্রফল কত? তুমি স্যারকে বলো তো। একটু আগে যে স্যারে যে তোমাদেরকে অঙ্কটা বুঝাইলাম, তোমরা এটা বুঝছো কিনা যে কর্ণের ক্ষেত্রফল, কর্ণের মধ্যে যদি আমরা কোনো একটা ক্ষেত্রফল আঁকি, বলো তো, এই যে এখানে যদি আমি একটা ক্ষেত্রফল আঁকি, তাহলে এই বাহুটা যে √6√2, এটাও 6√2, এটাও 6√2, এটাও 6√2, অর্থাৎ এই এই পরে যে এই ক্ষেত্রফল এইটা আঁকলাম, এইটার ক্ষেত্রফল কী হবে? ওই যে 6√2 স্কোয়ার হবে। কী হবে? 6√2 স্কোয়ার, এইটার ক্ষেত্রফল, তাই তো? এখন একটু আগেই তো আমরা শিখলাম যে ওই কর্ণের উপর যে ক্ষেত্রফলটা আঁকবো, যদি আমাকে বলে এই বর্গের ক্ষেত্রফল, তাহলে সেটা কী হবে? ওইটার অর্ধেক হবে। সেটা কী হবে? ওই ক্ষেত্রফলের কী হবে? অর্ধেক হবে। কী হবে? অর্ধেক হবে। একটু আগে তো আমরা শিখলাম অর্ধেক। ওকে, তাহলে তুমি এই বর্গটার ক্ষেত্রফল যখন বের করতে চাইবা, তখন কী করবে? ওই কর্ণের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল আগে তুমি বের করবা। তাহলে এই কর্ণ যেহেতু দেওয়া আছে, তাহলে তুমি কর্ণ দিয়ে একটা বর্গ আঁকছো, ওই বর্গের ক্ষেত্রফল কত? যে বাহু, প্রত্যেকটা বাহু সেম থাকবে, a থাকলে a স্কোয়ার, b থাকলে b স্কোয়ার, যদি √6√2 থাকে তাহলে 6√2 স্কোয়ার, এটা হবে ক্ষেত্রফল। আচ্ছা, এটার স্কোয়ার দিলাম স্যারে, আর এটা আচ্ছা, তো এটার ক্ষেত্রফল কত হবে? আচ্ছা, এটা আমরা করতেছি তো, 6 স্কোয়ার গুণ করলে 36 হয়, আর এখানে 6 স্কোয়ার করলে 36, আর 2 স্কোয়ার করলে স্কোয়ার রুটে কাটা গিয়ে শুধুমাত্র কত হবে? 2 হবে। ঠিক আছে, তো 36কে 2 যদি 2 দ্বারা গুণ করি, তাহলে হচ্ছে আমাদের 72। কত হচ্ছে আমাদের? 72। আচ্ছা, এই পুরাটার ক্ষেত্রফল হচ্ছে কত? 72। এখন আমরা তো জানি কর্ণের উপরে ক্ষেত্রফল যদি 72 হয়, তাহলে মূল যে এই বর্গটা রয়েছে, এই বর্গের ক্ষেত্রফল তার অর্ধেক হবে। তাহলে তুমি অর্ধেক করো, এটা 2 ভাগ করলেই তো অর্ধেক হয়ে যাবে, এটাকে 2 ভাগ করলেই অর্ধেক হয়ে যাবে। অর্ধেক করো, 72কে অর্ধেক করলে কত হবে? 36। তার মানে আমরা অ্যান্সার করতে পারি কি? এটার অ্যান্সার হচ্ছে 36। ঠিক আছে? আচ্ছা, এরপরের এমসিকিউটা দেখো। তোমাদের বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবা, স্যার আমি এই অঙ্কটা বুঝতে পারিনি, আর বুঝলে অবশ্যই সেটাও জানাবা স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবা। দেখো তো 5 নং প্রশ্নটি, এই জায়গাতে একটি বর্গের পরিসীমা দেওয়া আছে। এই যে পরিসীমা, দেখো একই ফর্মেট অঙ্কগুলো। একটি কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে বর্গের পরিসীমা, বর্গ তো তুমি জানো, এই যে এটা হচ্ছে একটা বর্গ, এইটা হচ্ছে কি একটা বর্গ। বর্গের পরিসীমা বলতে কি বোঝা জানো? পরিসীমা মানে 4টা বাহু, পরিসীমা মানে এই বাহু, এই বাহু, এই বাহু, 4টা বাহু মিলে তো। এখন তুমি যদি এই 36কে 4টা বাহু যেহেতু, তার মানে তুমি যদি চিন্তা করো এই জায়গাতে 9, এই জায়গাতে 9, এই জায়গাতে 9, এই জায়গাতে 9, অর্থাৎ এই যে 9 4টা গুণ করা 4 নং 36, তার মানে পরিসীমা তো বুঝেই ফেলছো, বর্গের তো 4টা বাহুই সমান থাকে, অর্থাৎ এখানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 9 করে হবে। 4টা বাহু যোগ করলে কি হবে? পরিসীমা বের হবে। আচ্ছা, তাহলে তুমি বুঝেই ফেলছো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত? 9। এখন তোমাকে কর্ণ বের করতে বলছে। কি বের করতে বলছে? আমাদের তো কর্ণ বের করতে বলছে। সো এই কর্ণটা আমরা এখন কেমনে বের করবো? মাঝখান দিয়ে একটা দাগ টানো, যে মাঝখান দিয়ে যে দাগটা টানবে সেটাই কি? কর্ণ। আচ্ছা, এই যে কর্ণ, এটাকে এবার চিন্তা করো, এটা লম্ব, এটা ভূমি, তাহলে অতিভুজ এটা চিন্তা করো। তো অতিভুজের সূত্র তো আমরা জানি যে অতিভুজ স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। এখন তুমি লম্বর মান কত পাইছো বলো তো? লম্ব তো 9, ভূমিও তো কত 9, তাহলে 9 এর উপর স্কোয়ার, এরপরে যোগ, আবার এখানে ভূমিও 9, 9 এর উপর স্কোয়ার, 9 9 স্কোয়ার করলে 9 9
81, এরপরে যোগ, এখানে 9 এর উপর স্কোয়ার করলেও কত হবে? 81 হবে। 81 এখন তুমি এই যে তার অতিভুজ কত বের করতে হয়েছে? এই জায়গাতে অতিভুজ তাহলে কত বের হয়েছে? এই যে অতিভুজ কত? অতিভুজ স্কোয়ার সমান 81। এই যে অতিভুজের উপর স্কোয়ার যেটা আছে তুমি চাইলে এটার উপরে এই পাশে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে গেলে এটা রুট আকার ধারণ করবে। এটা কি রুট আকার ধারণ করবে। তাহলে সরেও লিখতে পারি, আমি শুধু অতিভুজ লিখতে পারি কারণ স্কোয়ারটা বাম পাশে স্কোয়ার আকারে, ডান পাশে রুট আকারে চলে গেছে। আচ্ছা, তাহলে 81 যোগ 81 এটার উপর রুট দিলে তুমি কত পাইবা? ক্যালকুলেটার করবা, দেখবা 9 √2 আসবে। 9 √2, এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এই কাজটা তুমি একটু ক্যালকুলেটারে করবে। আচ্ছা, এরপরের প্রশ্নটা আমরা দেখব। হ্যাঁ, আচ্ছা 6 নম্বর প্রশ্নটা একটু খেয়াল করতে হবে তোমাকে। ঠিক আছে, দেখো 6 নং প্রশ্নে একইভাবে আমাকে বলা হচ্ছে একটি রম্বসের একটি কর্ণ 8 মিটার এবং এর ক্ষেত্রফল 40 বর্গমিটার। আচ্ছা, রম্বসের কি দেওয়া আছে? ক্ষেত্রফল। আচ্ছা, রম্বসের তোমরা তো রম্বস চিনো নাকি? এই যে এই চিত্রটা স্যারে আঁকলাম, এইটাকে বলা হয় রম্বস, এইটাকে বলা হয় রম্বস। বর্গের মতোই এখানেও প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, এটা যদি এ হয় এটাও এ, এইটাও এ, এইটাও, অর্থাৎ রম্বসেরও 4টা বাহু সমান। তবে এর কিন্তু এটা কিন্তু আড়াআড়ি, এই কর্ণটা আর এই কর্ণ। তাহলে এখানে একটা কর্ণ, এখানে একটা কর্ণ, তাহলে একটা কর্ণকে আমরা ধরলাম। এই তো কর্ণের এখন এই রম্বসের ক্ষেত্রফলের সূত্র, যেহেতু এখানে ক্ষেত্রফল দেওয়া আছে, যদি পরিসীমা দেওয়া থাকে তাহলে তুমি পরিসীমার সূত্র লিখবে, যদি ক্ষেত্রফল দেওয়া থাকে তুমি ক্ষেত্রফলের সূত্র লিখবা। ক্ষেত্রফলের সূত্র কি জানো? রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ মানে হচ্ছে 1/2। আমি কি দিলাম? 1/2। D1 মানে একটা কর্ণ, আবার D2 মানে আরেকটা কর্ণ। হ্যাঁ, এই যেখানে আর ক্ষেত্রফল কত দেওয়া আছে? 40। আচ্ছা স্যার, এই জায়গাতে কি করলাম? একটা সমীকরণ তৈরি করলাম। কিভাবে? যেহেতু এই জায়গাতে ক্ষেত্রফল দেওয়া আছে, আমি ক্ষেত্রফলটা লিখলাম, তার আগে এখানে ক্ষেত্রফলের সূত্র তৈরি করলাম। কি তৈরি করলাম? ক্ষেত্রফলের সূত্র। এখন আমাদের একটা কর্ণ কিন্তু দেওয়া আছে, একটা কর্ণ 8, আরেকটা কর্ণ জানি না আমরা, সেটা আমরা তো জানি না, এই জন্য তা আমরা একটা কর্ণ 8 ধরো D1 দেওয়া আছে, এই D1 একটা কর্ণ দেওয়া আছে, তাহলে হাফ এটা যেমনি আছে এমনি লিখলাম। D1 এর মান কর্ণ, একটা কর্ণের মান দেওয়া আছে 8, আমি লিখলাম এখানে কত? 8। এরপরে D2, ঠিক আছে, তো D2 এটার মান দেওয়া নেই, আমরা আরেকটা কর্ণ দেওয়া নেই, যেহেতু এটা বের করব। আর সমান এখানে কত? 40। ওকে, এখন তুমি একটু কাটাকাটি করো। এই 8কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 4। 2 দ্বারা ভাগ করলে কত হবে? এই জায়গাতে 4 হবে। ওকে, এই 4 একটা D2-র সাথে গুণ আকারে যদি সমান চিহ্নের ডান পাশে নিয়ে যাও, তাহলে সেটা কি আকার ধারণ করবে? ভাগ আকার ধারণ করবে। তার মানে আমরা লিখতে পারি D2 সমান 40 ভাগ কত? 4। 40 ভাগ 4, তো 40কে তুমি 4 দ্বারা ভাগ করলে 4 10 40। তার মানে আমাদের অ্যান্সারটা কত হচ্ছে? 10। আমি আবার একটু তোমাকে প্রথম থেকে রিপিট করতেছি। দেখো, এইটা আমাদের কি ক্ষেত্রফল দেওয়া আছে, এটা কি দেওয়া আছে? রম্বস। রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ D1 D2। D1 মানে একটা কর্ণ, D2 মানে আরেকটা কর্ণ। তো আমাদের একটা কর্ণ দেওয়া আছে, আমি একটা কর্ণের মান লিখলাম কত? 8 দেওয়া আছে, এখান থেকে লিখলাম। আর D2 এটা দেওয়া নেই, এটা যেভাবে আছে সেভাবে। যেহেতু এটা ক্ষেত্রফলের সূত্র, এটাও ক্ষেত্রফল, মানে এখানে পরিসীমা দেওয়া হলে তুমি এখানে পরিসীমার সূত্র লিখতা, এখানে ক্ষেত্রফল দেওয়া আছে, তুমি এখানে ক্ষেত্রফলের সূত্র লিখবা। ঠিক আছে, আচ্ছা তো এখন তুমি এই হাফ এটা যে আছে D1 এর মানে এটাও দেওয়া আছে, আর D2 তো দেওয়া নেই, D2 তো বের করবো, D2 তো অপর কর্ণ যেটা, এটা তো দেওয়া নেই, এটা তো বের করবো স্যারে। তো এই D2 যেভাবে আছে ওইভাবে থাকুক। আর এখানে 40, তো পরে 2 দ্বারা 8কে ভাগ করলে 4, পরে 4 এটাও এটার সাথে গুণ আকারে ওই পাশে গেলে ভাগ আকারে, 40কে 4 দ্বারা ভাগ করলে 10। তার মানে D2 মানে অর্থাৎ অপর কর্ণের দৈর্ঘ্য কত? 10। আমরা এই অপশনটা আমাদের সঠিক। ওকে, এরপরে দেখো 7 নম্বর অঙ্কটা যদি একটু লক্ষ্য করো। হ্যাঁ, 7 নম্বর অঙ্কটা একটু খেয়াল করো। দেখো, তো এই জায়গাতে সামান্তরিকের ভূমি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে। এখন সামান্তরিকের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল একদমই সহজ। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ কি বলতো? প্রস্থ। এখন তুমি বলতো দৈর্ঘ্য কত পাইছো? 9। উচ্চতা কত পাইছো বা প্রস্থ কত পাইছো? 4। 9 গুণ 4। তাহলে তুমি কী করবে? দৈর্ঘ্যের জায়গায় কত লিখবে? 9 লিখবে, গুণ 4, এরপর প্রস্থের জায়গায় 4 লিখবে, তো 4 9 কত? 36। ঠিক আছে, তার মানে আমাদের অ্যান্সারটা কত? 36। ঠিক আছে, আচ্ছা সেক্ষেত্রে তোমরা আমাদের কাছ থেকে এই পিডিএফটি নিতে চাইলে উপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা। এই পিডিএফটি নিলে তোমার কী লাভ হবে? আমাদের এখানে MCQ, সংক্ষিপ্ত প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, পুরো গণিত বইয়ের এই সুপার সাজেশনটি, তুমি কোনো একটা অঙ্ক বুঝতে না পারলে জাস্ট এই যে এখানে ক্লিক করে এটাতে টাচ করলেই ওই ক্লাসটি পেয়ে যাবে। তোমার আর কোনো কিছু দেখা লাগবে না। আমাদের এই সাজেশন থেকে তুমি নিশ্চিত থাকো শতভাগ কমন আসবে। সো শিক্ষার্থীরা যারা নিতে চাও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা। এই পিডিএফের সাথে আমরা তোমাদেরকে একজন শিক্ষক পেয়ে দিচ্ছি। ক্লাসটি